ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সোয়াদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে, হ্যালো, ওকে। আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 5 আমাদের। হ্যাঁ, অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম বীজগণিতীয় ভগ্নাংশ। ঠিক আছে, M27 আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়টা সম্পর্কে আমরা কথা বলার আগে চলো আমরা একটু লাস্ট ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল আমাদের, সেইটা আমরা একটু দেখে ফেলি। তো দেখো, লাস্ট ক্লাসে আমরা যে হোমওয়ার্কটা দিছিলাম, এটা দেখো, প্রথমে আমাদের যেই কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক মানে আমরা কি জানি? মাঝখানে যেটা আছে সেটাই, ডেটাগুলোর মাঝখানে যেটা আছে সেটা। তো এই যে এভাবে দেয়া আছে, এগুলাকে আমরা বলি র ডেটা বা তোমার গ্রুপ ডেটা না। এইগুলা এই যে সারণী আকারে যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা বলি গ্রুপ ডেটা, আর এই ধরনের আছে এগুলো বিচ্ছিন্ন ডেটা বা র ডেটা। ঠিক আছে, বিচ্ছিন্ন বা র ডেটা। আর এটা হচ্ছে আমাদের সুসংজ্ঞায়িত ডেটা বা আমাদের সারির মাধ্যমে বা সারণীর মাধ্যমে প্রকাশিত ডেটা, এটাকে আমরা বলি গ্রুপ ডেটা। তো এখন দেখো, এই ধরনের উপাত্তগুলোর ক্ষেত্রে আমরা কি শিখছিলাম? যে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাইতে হবে। তো আমরা যদি সাজাই, দেখো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইলে 3 আসবে, তারপর আসবে 4, তারপর আসবে কত আমাদের 5, তারপর আমাদের আসবে আমরা কেটে দিই 3 4 5, তারপর আসবে 7 8 এবং 9। তাহলে দেখো তো এখানে টোটাল কতগুলো ডেটা আসছে, এটা আমরা একটু গুনবো। 1 2 3 4 5 6, 6টা ডেটা আসছে। 6টা ডেটা আসলে আমাদের মধ্যক কি হবে? মধ্যকের সূত্র কি ছিল? যদি জোর হয় n, তাহলে মধ্যক ছিল n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখানে n/2 মানে কত আসতেছে? 6/2 তম পদ। আর এখানে কত আসতেছে? 6/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। 6/2 তম পদ মানে কততম পদ? আমাদের তৃতীয় পদ। সেটা কত? সেটা হচ্ছে 5। আর 6/2 প্লাস 1 মানে চতুর্থ পদ, সেটা কত? 7। তাহলে আমাদের মধ্যকটা কি হবে? 5 প্লাস 7 ডিভাইডেড বাই 2। 5 7 কত হয় আমাদের? 5 7 আমাদের হয় 12। 12/2 মানে হচ্ছে 6। এটা আমাদের অ্যান্সার। আর খেয়াল করে দেখো, বি আর সি নাম্বার আমরা কিন্তু গত ক্লাসে সলভ করে ফেলছিলাম। ওকে, বি সি কিন্তু আমরা গত ক্লাসে সলভ করে ফেলছিলাম। তো দেখো ওটার অ্যান্সার আমাদের এখানে দেয়া আছে বিস্তারিত, এই যে কিভাবে আমরা বি নাম্বার সলভ করব। যে এখানে আমাদের কি লাগতো? এখানে আমাদের প্রয়োজন ছিল গড়। গড় বের করার জন্য আমরা এই যে মধ্যমান বের করতাম, শ্রেণী ব্যাপ্তির যে শ্রেণী মধ্যমা সেটা বের করতাম। মধ্যমান সেটা ওই যে 2 দিয়ে ভাগ দিতাম, দুইটা যোগ করে আর কি, যে আমাদের নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ দিতাম। ভাগ দিয়ে আমরা মধ্যমান বের করতাম। মধ্যমান বের করার পরে আমরা কি বের করতাম? এফ আই এক্স আই, তারপর সামেশন এফ আই এক্স আই। আর এভারেজের ফর্মুলা আমাদের কি ছিল? সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তো যেটা আসে সেটাই। এরপরে দেখো, আমাদের এখানে আয়তলেখ বা হিস্টোগ্রাম আঁকানো হয়েছে। তো এখন হিস্টোগ্রামের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে তোমরা ম্যাক্সিমাম মানুষ যারা যারা হোমওয়ার্ক করছো তারা একটা জিনিস ভুলে গেছো। ওটা আমরা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে এখানে ভাঙা চিহ্ন দিতে হয়। এই চিহ্নর নাম আমরা কি বলছিলাম? ভাঙা চিহ্ন। ভাঙা চিহ্ন কি জিনিস বা এটা আমরা কেন দিব? দেখো, তোমার ডেটা যে তুমি একটা হিস্টোগ্রাম আঁকাইছো বা আয়তলেখ আঁকাইছো, এই আয়তলেখ আঁকানোর জন্য তুমি ডেটা শুরু করছো কোথা থেকে? তুমি ডেটা শুরু করছো 19.5 থেকে। এখন 19.5-এর আগে আরো কি সংখ্যা নাই? 19 আগে যে সংখ্যাগুলো ছিল তাদেরকে সম্মান করার স্বার্থে আমরা এখানে একটা ভাঙা চিহ্ন দিই। এই ভাঙা চিহ্নের মানে হচ্ছে যে 0 থেকে শুরু করে 19.5-এর ভিতর যা যা ছিল তারা এখানে অবস্থান করবে, মানে তাদেরও এক্সিস্টেন্স আছে, তাদের এক্সিস্টেন্সকে আমরা সম্মান জানাচ্ছি, এই জন্য ভাঙা চিহ্ন দিতে হবে। তো তুমি যদি ভুল করে পরীক্ষার হলে ভাঙা চিহ্ন না দাও, হ্যাঁ, পরীক্ষার হলে যদি ভুল করে ভাঙা চিহ্ন না দাও, তাহলে কিন্তু নাম্বার কাটা খাবা, 1 মার্ক শিওর কাটা খাবা। তো ভাঙা চিহ্ন দিতে হবে। তানহা আঁকাইতে পারবা, বাট ওইটা অ্যাকচুয়াল হবে না। মানে যদি তুমি চাও ইয়েস অর নো উত্তর, না।
আর তুমি চাইলে আঁকাইতে পারো। প্রথম ক্লাসে কিন্তু আমরা ইন্ট্রোডিউস করছিলাম যে ওটা দেখতে কেমন হবে। ওটা দেখতে হচ্ছে খাপছাড়া খাপছাড়া বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কয়েকটা পিলার হবে, ঠিক আছে? ওটা কন্টিনিউটি মেনটেন করবে না। মানে বিচ্ছিন্নর ক্ষেত্রে, মানে ও প্রশ্ন করছে বিচ্ছিন্ন ডাটার ক্ষেত্রে আমরা কি আয়তলেখ আঁকাইতে পারবো কিনা। তুমি কয়েকটা এরকম স্তম্ভ আঁকাইতে পারবা, নট আয়তলেখ বলবো এটাকে আমরা, ঠিক আছে? ওটা কয়েকটা স্তম্ভ আকৃতির তুমি কয়েকটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু আঁকাইতে পারবা, বাট ওটা আয়তলেখ হবে না। রামিসা, সেট হচ্ছে অফিসিয়ালি আমরা কিন্তু পড়াইনি, ওটা ফ্রি ক্লাসে ছিল। তো ওই সেটের উপর কিন্তু আমরা আমরা হচ্ছে ক্লাস নিব আবার। হ্যাঁ, জিরো থেকে শুরু হলে এখান থেকে শুরু হবে। জিরো থেকে শুরু হলে তখন ভাঙা চিহ্ন দেওয়া লাগবে না, ঠিক আছে? জিরো থেকে যখন শুরু করবা তখন ভাঙা চিহ্ন দেওয়া লাগবে না, এখান থেকে বক্স আঁকানো শুরু করে দিবা, মানে এখান থেকে আয়তলেখ আঁকানো শুরু করে দিবা। তো আয়তলেখের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আমরা একটু পয়েন্ট আউট করি, যে আমাদের ওয়াই অক্ষ বরাবর আমরা রাখছি গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর আমাদের আছে কি গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, আর এক্স অক্ষ বরাবর আমাদের কি ছিল শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা ক্লাস ইন্টারভাল। এটাকে আমরা বলতেছি ক্লাস ইন্টারভাল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল। তো আশা করি এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার। আয়তলেখ আসলে তোমরা আঁকাইতে পারবা ইনশাল্লাহ। লিপিকা, সেটের ক্লাস মানে আমাদের হচ্ছে দেখবা ইউটিউবে তোমাদের জন্য একটা ফ্রি ক্লাস হয়েছিল, মানে ইউটিউব ফেসবুক দুই জায়গায়, এই কোর্স শুরু হওয়ার সময় একদম জানুয়ারি মাসের সম্ভবত 1 তারিখে। তো এই ক্লাসটা এখনো ইউটিউবে আছে, ওখান থেকে যদি খুব সমস্যা হয় দেখে নিতে পারো। বাট আমাদের সামনের চ্যাপ্টার বা তারপরের চ্যাপ্টারে আমরা সেট পড়াবো আর কি। ওকে, ঠিক আছে। হাবিব ভাইয়া স্প্যামিং করো না। ওকে, তাহলে চলো আমরা সামনে আগাই। আমাদের যে চ্যাপ্টারটা আমরা এখন পড়বো সেটা হচ্ছে অধ্যায় 5। এটা আমাদের কি বীজগণিতীয় ভগ্নাংশ বা অ্যালজেব্রিক ফ্র্যাকশনস। তুমি চাইলে এখানে রেশিও বলতে পারো, এনিথিং এলস, সমস্যা নেই। তো হ্যাঁ শুভদীপ, আজকে হচ্ছে নতুন অধ্যায় শুরু হবে আর কি, আমাদের অধ্যায় 5। তো এখন এই অধ্যায়টা পড়ার জন্য আমরা কয়েকটা কথা বলতে চাই। আমরা কিন্তু আগে লসাগু গসাগু পড়ছিলাম, তোমাদের মনে আছে? গসাগু লসাগু, গসাগু লসাগুর কথা তোমাদের মনে আছে কিনা? গসাগু আর হচ্ছে লসাগু, ঠিক আছে? লসাগু আর গসাগু, এটা মনে আছে কিনা? এটা একটু কিন্তু মনে রাখতে হবে, মানে এই চ্যাপ্টারটা কিন্তু আমরা পড়াই ফেলছি। তো এখন এই চ্যাপ্টারে দেখবা এই গসাগু লসাগুর অনেক কাজে আমাদের লাগতেছে। তো তুমি মনে রাখবা গসাগুর একটা ডেফিনেশন আমরা আজকে একটু ভিন্নভাবে তোমাদের সামনে বলতে চাই। গসাগু মানে ওই উৎপাদক যাকে দ্বারা সবগুলো উৎপাদককে নিঃশেষে বিভাজ্য করা যায়। নিঃশেষে বিভাজ্য মানে কি জানো? ভাগশেষ বা রিমাইন্ডার হচ্ছে 0। মানে গসাগু, কোনো কিছুর গসাগু মানে বুঝবা, যেমন মনে করো তোমার কাছে আছে 2⁶ ও 2⁸। এদের মধ্যে গসাগু কত বলো তো? আমাকে একটু টিচার ইনবক্সে জানাও, এদের গসাগু কত? 2⁶, 2⁸, এদের গসাগু কত? আমরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে গসাগু পড়বো। মানে আগের চ্যাপ্টারে তো আমরা পড়ছি যে কিভাবে ম্যাথ করা লাগে, সবকিছু আমরা দেখছি, ওই চ্যাপ্টারে ওই কথা আমরা বলছিলাম। বাট আজকে ডিরেক্ট আমরা মনে রাখবো গসাগু মানে এইটা। গসাগু মানে এমন একটা জিনিস যাকে দ্বারা তুমি বাকি সবগুলো উৎপাদককে নিঃশেষে বিভাজ্য করতে পারো। মানে ভাগ করবা, ভাগশেষ থাকবে তোমার কাছে 0 বা রিমাইন্ডার থাকবে 0। ভেরি গুড। আমাদের উত্তর দিছে কারা কারা আমি একটু দেখি। উত্তর দিছে হচ্ছে অনেকে উত্তর দিছে। আমাদের উত্তর দিছে ইফাজ, ইবান, তারপরে হচ্ছে তিন্নি, অনেকে 2 বলছো, 2 হবে না কিন্তু। তারপর হচ্ছে আরেফিন, পার্থিব, ইবান, ইবতিসাম, আলামিন শুধু 2 বলছো ভাইয়া, শুধু 2 না,
দুইয়ের সাথে আরো কিছু আছে, সিয়াম, তারপর হচ্ছে লুবাবা, আলিজা, নাবা, সাদাফ, ফিদা, তারপরে ইবান আবারও বলছে, তিন্নি, তারপরে লিনাত, রিয়া, লাবিবা, তারপরে মারুফ, মালিহা, ইফাজ। অনেক জনের নাম পড়ছি, যাদের নাম পড়ি নাই আরো অনেকে উত্তর দিছে, মানে প্রায় বলা যায় প্রায় 200, 400, 500 জন মতো উত্তর দিছে। তো এতগুলো নাম পড়লে পুরো ক্লাস শেষ হয়ে যাবে ভাইয়া। যাদের নাম পড়ি নাই তোমাদেরকেও অভিনন্দন। যারা যারা 2 to the power 6 বলছো তোমরা সবাই বলো দেখি কি সঠিক? ইয়েস, যারা 2 to the power 6 বলছো তোমরা সবাই সঠিক। দেখো 2 to the power 6 এখানে হচ্ছে গরিষ্ঠ উৎপাদক বা গুণনীয়ক, ঠিক আছে? এই যে গুণনীয়ক গুণিতক, এটা নিয়ে আবারও প্যাচ লাগবে, বাট আমরা এই গুণনীয়ক গুণিতকের দিকে আমরা যাব না, ঠিক আছে? দেখো 2 to the power 6 এখানে এমন একটা নাম্বার যেটা দ্বারা তুমি 2 to the power 6 কেও নিঃশেষে বিভাজ্য মানে ভাগ করে দিতে পারো। যেমন 2 to the power 6 দ্বারা যদি তুমি 2 to the power 6 কে ভাগ করো, আমরা একটু ভাগের মতো করে ভাগ করি, 2 to the power 6 ডিভাইডেড বাই 2 to the power 6, এটা কত হবে? একবার যাই, একবার নিলে এখানে 2 to the power 6 আসবে, নিচে ভাগশেষ কত থাকে? 0। এটা হচ্ছে ভাগশেষ। তোমরা একটু টিচার ইনবক্সে জানাও তো গসাগুর এটা মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নাকি গুণিতক? দেখি মনে আছে কিনা। গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নাকি গুণিতক? ইয়েস, গুণনীয়ক। গুণনীয়ক কিন্তু, হ্যাঁ, গুণনীয়ক, গুণনীয়ক। ঠিক আছে, মানে এমন গরিষ্ঠ গুণনীয়ক তোমাকে দরকার, মানে গরিষ্ঠ গুণনীয়ক যার থেকে তুমি বাকি দুইটাই পাবা। সেটা কত? 2 to the power 6। কারণ 2 to the power 8 এর সাথে এমন কোন একটা ফাইনাইট নাম্বার তুমি গুণ করতে পারবা না যেখান থেকে হচ্ছে 2 to the power 6 পাবা, মানে 2 to the power 8 কে। যেমন তুমি যদি এখন 2 to the power 6 দ্বারা 2 to the power 8 কে ডিভাইড করো, তাহলে কত পাবা? তুমি বুঝতেই পারতেছো, এখানে 2 স্কোয়ার পাবা। 2 স্কোয়ার নিলে আমরা কত পাবো? 2 to the power 8 এখানে নিঃশেষে বিভাজ্য হয়েছে, ভাগশেষ 0। কিন্তু তুমি যদি 2 to the power 8 কে 2 to the power 6 মানে 2 to the power 6 কে 2 to the power 8 দ্বারা ভাগ করো, ভাগশেষ 0 পাবা না। কি পাবা না? ভাগশেষ নট ইকুয়ালস টু 0। কি আসবে আমরা শিখবো, কোনো সমস্যা নেই। রাইয়ান, এগুলা কি ধরনের প্রশ্ন ভাইয়া? এগুলা করা যাবে না, ঠিক আছে? বেয়াদবি করবা না। তো এই যে আমাদের যেই অংশ আমরা এতটুকু পড়লাম, এইটুকু আমাদের পুরো চ্যাপ্টার জুড়ে অনেকাংশেই কাজে লাগবে। তো চলো এখন আমরা শুরু করি। স্নেহা, ভেরি গুড। ভুলে গেলে আরেকটু মনে করতে হবে আর কি। হ্যাঁ, এটা দ্বারা ভাগ করলে কত হয়? অনেকে উত্তর দিছে যে 2 to the power 6 ডিভাইডেড বাই 2 to the power 8। দেখো উপরে 2 to the power 6 মানে কি? 6টা 2 গুণ আকারে আছে। নিচে 2 to the power 8 মানে কি? 8টা 2 গুণ আকারে আছে। এই দুটো যদি ক্যান্সেল করো, নিচে অবশিষ্ট থাকবে 2 স্কোয়ার, মানে 1/4। ঠিক আছে, 1/4। তাহলে এখানে ভাগফল 1, ভাগশেষ কত? 4। ভাগফল 1, ভাগশেষ কত? 4। এনিথিং, তোমরা এটা নিয়ে চিন্তা করবা, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা চলো পড়াশোনায় শুরু করি, যে এখানে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে পড়াশোনা শুরু করব। তার আগে আমরা একটু গসাগু আর লসাগু নিয়ে আমরা ডিসকাস করলাম। গসাগু নিয়ে ডিসকাস করলাম, সময় মতো আমরা লসাগু নিয়েও ডিসকাস করব। ততটুকু সময় পর্যন্ত ধৈর্য ধরে ক্লাস করতে থাকো। চলো সামনে আগাই। দেখো এখন আমরা একটু ভগ্নাংশ নিয়ে ডিসকাস করব। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ বা ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন মানে কি? এটা মানে হচ্ছে রেশিও। ঠিক আছে, রেশিও। যেমন মনে করো 2/3 বা 2/3, এটা কি একটা ভগ্নাংশ? তারপর 1/3, 4/3, 6/5, এইগুলাকে আমরা কি বলি? ভগ্নাংশ বলি, তাই তো? মানে ভাগ আকারে দুটা সংখ্যাকে যদি আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে তাকে আমরা কি বলি? ভগ্নাংশ বলি। ঠিক আছে, এখন আমাদের একটা স্পেশাল টাইপের ভগ্নাংশ আছে। সেটা কি? সেটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। তোমরা কি বলতে পারবা যে ভগ্নাংশ আর বীজগণিতীয় ভগ্নাংশের ভিতরে ডিফারেন্সটা কি? একটু জানাও তো টিচার ইনবক্সে। ভগ্নাংশ আর বীজগণিতিক ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি? ভগ্নাংশ মানে ভাগ আকারে লিখা। ঠিক আছে, ভগ্নাংশ মানে দুটা সংখ্যাকে ভাগ আকারে তুমি লিখতেছো, লব ও হর আকারে প্রকাশ করা। ভগ্নাংশ মানে হচ্ছে
দুটি সংখ্যাকে আমরা আপাতত এরকম ডেফিনেশন দিচ্ছি, দুটি সংখ্যাকে লব ও হর আকারে প্রকাশ করা। যেমন মনে করো 2/3, এক্সাম্পল তো উপরে দিছি অনেকগুলো, এর ভিতর থেকে একটা আমরা পিক করতেছি 2/3। এখানে লব বা নিউমারেটর সেটা হচ্ছে 2, ঠিক আছে, লব বা নিউমারেটর সেটা হচ্ছে 2, লবকে আমরা বলি নিউমারেটর, আর হর হচ্ছে ডিনোমিনেটর, এটাকে আমরা বলি হর বা ডিনোমিনেটর মানে নিচে থাকবে ডোমিনেটেড, আর লব হচ্ছে নিউমারেটর, এটা উপরে থাকবে, মনে রাখবা, ঠিক আছে। এখন বীজগণিতীয় ভগ্নাংশ আর নর্মাল ভগ্নাংশ সেমই প্রায়, এটার ভিতরে একটা নর্মাল ডিফারেন্স আছে। যদি বীজগণিতীয় কোনো প্রতীকের সাহায্যে, যেমন এক্সাম্পল হিসেবে বীজগণিতীয় প্রতীক কারা, এক্স, এ, এম, এন, ওয়াই, জেড, ইটিসি এক্সেট্রা, হ্যাঁ, এগুলোকে আমরা কি বলি, বীজগণিতিক প্রতীক বা সিম্বল। যদি কোনো অ্যালজেব্রিক সিম্বলের দ্বারা তুমি যদি ভগ্নাংশ প্রকাশ করো, মানে কোনো বীজগণিতিক প্রতীকের সাহায্যে ভগ্নাংশ তৈরি করা হলে তাকে কি বলে, বীজগণিতীয় ভগ্নাংশ বলে, তাকে বীজগণিতীয় ভগ্নাংশ বলে। এক্সাম্পল মনে করো m/n, এক্সাম্পল হচ্ছে m/n, এটা একটা বীজগণিতীয় ভগ্নাংশ, যেখানে m এর পরিচয় কি, m হচ্ছে আমাদের লব বা ডিনোমিনেটর, n হচ্ছে হর বা নিউমারেটর, সরি উল্টা, m হচ্ছে লব মানে হচ্ছে নিউমারেটর, আর n হচ্ছে হর মানে ডিনোমিনেটর। ওকে, এই তো ভাই, সংখ্যা, চলক, এগুলার ভিতরে পার্থক্য এগুলা সবই কিন্তু বুঝাইছি কোনো না কোনো লেকচারে। তারপরেও প্রশ্ন যেহেতু করছো, সংখ্যা তো একটা, মনে করো একটা ভ্যালু, এটা তোমার বোঝাচ্ছে কোনো একটা নাম্বার, সংখ্যা রেখায় তুমি দেখাইতে পারবা। চলক মানে হচ্ছে যেটা চেঞ্জ হয়, ঠিক আছে, চলকের ইংরেজি হচ্ছে ভ্যারিয়েবল, যেটা ভ্যারি করে। যেমন এক্স, মনে করো কোনো একটা সমীকরণের ভিতরে এক্স, ওয়াই সমান 2x + 3, এখানে দেখবা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাও। এখানে এক্স হচ্ছে আমার চলক, এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। তো ওই লেকচারটা দেখে আসবা যদি খুব বেশি সমস্যা থাকে। ওকে, ঠিক আছে। দেখি কি বলে। ওকে, একজন বলছে যে এগুলোর ইংরেজি লিখে দিতে, এটা হচ্ছে নিউমারেটর আর এটা হচ্ছে ডিনোমিনেটর। ঠিক আছে, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর। ওকে, তাহলে আমরা আপাতত এই বীজগণিতীয় ভগ্নাংশের অংশ সম্পর্কে আর কি আমরা জানলাম। তো এখন আমরা বেশ কিছু, দেখো এখানে হচ্ছে আমাদের এই সংজ্ঞাটা দেয়া আছে, এই জিনিস সম্পর্কে আরেকটু আমরা ক্লিয়ার হয়নি। যদি m ও n দুটি বীজগণিতীয় রাশি হয়, হ্যাঁ, বীজগণিতীয় রাশি হয়, তবে m/n একটি বীজগণিতীয় ভগ্নাংশ যেখানে n ≠ = 0। কি বলছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, হর কখনো 0 হইতে পারবে না। কি হইতে পারবে না? হর কখনো 0 হইতে পারবে না। এখানে m কে বীজগণিতীয় ভগ্নাংশটি লব বা নিউমারেটর, আর n কে হর বা ডিনোমিনেটর বলে। ঠিক আছে, নিউমারেটর আর ডিনোমিনেটর বলে। এখন দেখো, তোমাদের জন্য একটা প্রশ্ন, যে কোনো ভগ্নাংশের হর কখনো 0 হতে পারবে না কেন? এই প্রশ্নের উত্তর দাও তো। একজন বলছে তাহলে উত্তর 0 হবে। হাসনাত, 0 হবে না। আমাকে বলো তো 1/0 এর ভ্যালু কত? এই যে 1/0 বা মনে করো m/0, এটার ভ্যালু কত? 1/0 বা m/0 এটার ভ্যালু কত?
এইটা হচ্ছে, নিহাল বলছে ইনফিনিটি, তোমার উত্তর পার্সিয়ালি সঠিক। স্নেহা বলছে ইনফিনিটি, অনেকে ইনডিফেন ওকে, অনেকে বলছে জিরো। ঠিক আছে, জিরো, ইনফিনিটি, অনেক কথা আসতেছে। মারুফ বলছে আনডিফাইন্ড, এই মারুফ হচ্ছে সঠিক উত্তর দিছে। আর মারুফের আগে যে আনডিফাইন্ড লিখছিল সেও সঠিক উত্তর দিছে। তো এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে আমাদের ক্লাসের হোমওয়ার্ক না, এটা মনে করো যে ম্যাথমেটিক্স শিখতেছো, মানে যদি ম্যাথ নিয়ে একটু আগ্রহ থাকে তাহলে তোমাদের কাজ এই যে 1/0 এইটা আনডিফাইন্ড কেন, আনডিফাইন্ড মানে হচ্ছে অসংজ্ঞায়িত, কেন এই কারণটা খুঁজে বের করবা। ঠিক আছে, তো আমরা এখানে উত্তর দিয়ে দিচ্ছি যে কোনো ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারবে না। কেন? কারণ ভগ্নাংশের হর যদি শূন্য হয়ে যায় ভগ্নাংশটি অসংজ্ঞায়িত হবে। আমরা কি লিখব? আমরা শুধু এতটুকু লিখব, ভগ্নাংশের হর শূন্য হলে ভগ্নাংশটি অসংজ্ঞায়িত হবে। অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড হবে। ঠিক আছে, তো 1/0 কে বা সামথিং বাই জিরো, মনে রাখবা সামথিং বাই জিরো, সামথিং, ইট কুড বি এনিথিং, সামথিং বাই জিরো, এটার ভ্যালু কত? আনডিফাইন্ড। তারপরে আবার আমি একটু লিখে দিচ্ছি এখানে, সামথিং ইজ নট ইকুয়ালস টু আবার জিরো। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে এর গূঢ় রহস্য উদ্ঘাটন করা, যে 1/0 কেন আনডিফাইন্ড বলতেছি। আপাতত মেনে নাও এটা আনডিফাইন্ড। ক্যালকুলেটার চাপে দেখবো 1/0, এটার ভ্যালু দেখবা দিচ্ছে না, ম্যাথ ইরোর দেখাবে। ঠিক আছে, অনেকে উত্তর দিছো, একজন উত্তর দিছে দেখি, রাজদীপ। ইয়েস, রাজদীপ সঠিক উত্তর দিছে। যাই হোক, আরো অনেকে উত্তর দিছে, শাইয়ান উত্তর দিছে। যাই হোক, এটা নিয়ে আমরা এখন আর না পড়ি। আমরা হচ্ছে যারা যারা জানি ভেরি গুড, আর যারা জানি না তারা একটু জানার চেষ্টা করবা। বাট এতটুকু সবাই জেনে রাখো যে ভগ্নাংশের হর শূন্য হলে ভগ্নাংশটি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড হবে। ঠিক আছে, এটা আপাতত আমরা মাথায় রাখি। এখন চলো আমরা সামনে আগাই। ইনান, ওইটা হচ্ছে আলাদা। ঠিক আছে, তুমি এটার কথা বলতেছিলাম মনে হয়, তাই তো? হ্যাঁ, এটার কথা যদি বলো তাহলে তুমি ঠিক। তাহলে চলো আমরা সামনে আগাই। এই প্রশ্নের উত্তরটা তোমরা হচ্ছে পাইছো যে ভগ্নাংশের হর যদি শূন্য হয় ভগ্নাংশটি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড থাকবে। আর এইটা হচ্ছে তোমাদের কাজ। এটা যাদের ম্যাথ নিয়ে আগ্রহ আছে, গণিত জানতে ভাল লাগে, তারা হচ্ছে একটু ঘাটবা, ঘেটে ঘেটে শিখবা। কিছু জিনিস নিজে নিজে শিখলে অনেক ভাল লাগবে। হ্যাঁ, আর তুমি যদি কোথা থেকে খুঁজে না শিখো, নিজে নিজে উত্তরটা খোঁজার চেষ্টা করো, তাহলে আরো মজা পাবা যদি এটার উত্তর পাও। যাই হোক, আমরা সামনে আগাই। সামনে দেখো, এখন আমরা বীজগণিতিক ভগ্নাংশের প্রকারভেদ পড়বো। হ্যাঁ, প্রকারভেদটা আমরা পড়বো। দেখো, সাধারণ ভগ্নাংশ যেমন 3 প্রকার ছিল, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, তেমন বীজগণিতিক ভগ্নাংশও কিন্তু আমাদের 3 ধরনের। এটা কিন্তু এমসিকিউতে আসে যে বীজগণিতিক ভগ্নাংশ কয় ধরনের। হ্যাঁ, উত্তর হচ্ছে 3 ধরনের। এখন আমরা আবার ফিরে আসি পড়াশোনায়। বীজগণিতিক ভগ্নাংশ কয় ধরনের? 3 ধরনের। একটা দেখো, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ। তো আমরা যদি একটু সাধারণ ভগ্নাংশের কথা চিন্তা করি, আমরা সাধারণের সাথে বীজগণিতিক ভগ্নাংশের কম্পারিজন করব। দেখো, এই পাশে আমরা সাধারণ ভগ্নাংশ লিখতেছি। সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ কেমন ছিল? 1/2 বা 2/3 বা 4/7। মানে কি? প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি জানতাম? লব থেকে হর বড়। ঠিক আছে, লবের থেকে হর বড়। অপ্রকৃত ক্ষেত্রে আমরা কি জানতাম? 3/2 সরি, বা মনে করো 5/2 বা মনে করো 7/3। মানে এদের লব হচ্ছে হর থেকে বড়। তাহলে এগুলাকে আমরা কি বলতাম? অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ সেটা কি ছিল? 1/1/2, এটা হচ্ছে মিশ্র। ঠিক আছে, এই ধরনের দেখতে এগুলাকে আমরা কি বলি? মিশ্র। এখন বীজগাণিতিকের ক্ষেত্রে এই ডেফিনেশনটা আমাদের একটু চেঞ্জ হবে। বীজগণিতের ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ, এই ডেফিনেশনটা আমাদের একটু চেঞ্জ হবে। এই ডেফিনেশনটা কেমন? মনে করো এখানে আমি একটা এক্সাম্পল লিখতেছি, x² - 3
এক্স কিউব মাইনাস 9 বা 27, এইটা একটা আমার প্রকৃত ভগ্নাংশ। কিভাবে আমি প্রকৃত ভগ্নাংশ বলবো? দেখো তোমার লবে লবে লবের সর্বোচ্চ ঘাত, কার সর্বোচ্চ ঘাত? এক্স এর অথবা প্রতীকের অথবা রাশির, কার? বীজগাণিতিক রাশির। এখানে দেখো বীজগাণিতিক, দেখো লবের সর্বোচ্চ ঘাত, এখানে বীজগাণিতিক রাশি কোনটা আছে? এক্স স্কোয়ার, ঠিক আছে। লবের যে সর্বোচ্চ ঘাত সেটা হর থেকে, হরের এক্স এর বা ওই যে এরকম প্রতীকের, ওই যা লিখছিলাম ওই অংশটুকু এখানে লিখবা, ঠিক আছে। প্রতীকের বা হচ্ছে বীজগাণিতিক রাশির, তার থেকে হরের থেকে যদি ছোট হয়, লবের সর্বোচ্চ ঘাত হরের ঘাতের থেকে, সর্বোচ্চ ঘাতের থেকে, টু বি প্রিসাইজ, ঘাত মানে পাওয়ার, সর্বোচ্চ ঘাতের থেকে ছোট হইতে হবে। মানে লবের সর্বোচ্চ ঘাত হরের সর্বোচ্চ ঘাতের থেকে ছোট। যেমন দেখো এটা হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে ডেফিনেশন, একটু চেঞ্জ হবে। এখানে লবের সর্বোচ্চ ঘাত কত? 2, হরের সর্বোচ্চ ঘাত কত? 3। তার মানে অনেকটা এই যে 2/3 মতো মানে কম্পেয়ারেবল না? দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত বীজগাণিতিক ভগ্নাংশ, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। এখন অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ এরকমই, যে মনে করো এক্স কিউব মাইনাস 27, সেম এক্সাম্পল আমরা টানতেছি, এক্স স্কোয়ার প্লাস 3, এইটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। কেন? লবের বীজগাণিতিক প্রতীকের সর্বোচ্চ ঘাত, এটা গ্রেটার দেন হরের, বীজ লিখছি মানে বীজগাণিতিক, প্রতীকের সর্বোচ্চ ঘাত। দেখো তো এই দুটো জিনিস আমরা বুঝছি কিনা, একটু জানাও তো, ঝটপট একটু জানাও। মাইশা সঠিক উত্তর দিছে আগের প্রবলেমটা, যাই হোক। ওকে, ভেরি গুড, তোমরা সবাই বলছো ক্লিয়ার। আমরা আরেকবার রিক্যাপ করবো সবগুলো লেখার পরে। তাহলে মিশ্র ভগ্নাংশ কি হবে? মিশ্র ভগ্নাংশ অনেকটা দেখতে এরকম হবে, 1/1/2, মানে 1 প্লাস 1/2 আমরা যোগ করতাম না এটার জন্য, ঠিক এরকম মিশ্র ভগ্নাংশ মনে করো এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স কিউব প্লাস 27 এরকম, অর 2x প্লাস এক্স কিউব মাইনাস 7 ডিভাইডেড বাই x4 প্লাস 3, অর x প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 3। এই যে এরকম দেখতে যা আছে, যে এক্স প্লাস সামথিং বা 2x প্লাস সামথিং বা ব্লা ব্লা ব্লা, এরকম জিনিসকে আমরা বলি মিশ্র। মানে এইরকম এই দুটার মতো না, প্রকৃত অপ্রকৃতের মতো না, মিশ্র মানে মিক্সড অবস্থায় আছে, ঠিক আছে। তো এখন আমি পুরো 3টা জিনিস রিক্যাপ করব। দেখো আমি কিন্তু এখানে কম্পারিজনের সাহায্যে দেখাইছি। দেখো দুইটা কিন্তু সেম জিনিস। আগে আমরা নর্মাল ভগ্নাংশের ক্ষেত্রে, সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে, সাধারণ কিসের কথা বলছি? ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, সেগুলোও কিন্তু 3 প্রকার। আমাদের আবার বীজগাণিতিক ভগ্নাংশ কিন্তু 3 প্রকার। তো সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি দেখতাম, যে যদি লবের থেকে হরের নাম্বারটা বড় হয় তাহলে সেটাকে আমরা কি বলতেছিলাম? প্রকৃত ভগ্নাংশ। যদি লবের যে মান সেটা হর থেকে বড় হয় তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি? এই যে 1/1/2 বা 2/3/4 বা 5/9/12, এগুলোকে আমরা বলতাম মিশ্র ভগ্নাংশ। এখন বীজগণিতের ক্ষেত্রে এটা আমাদের একটু ঘুরে গেছে, যেহেতু আমরা বীজগাণিতিক পড়তেছি, তার মানে আমাদের বীজগাণিতিক প্রতীক, চলক, এগুলাকে কি করতে হবে? সম্মান করতে হবে। দ্যাটস ওয়াই বীজগণিতের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে লবের সর্বোচ্চ ঘাত, ঘাত মানে বোঝাচ্ছে যে পাওয়ার, ঠিক আছে। ঘাত মানে হচ্ছে পাওয়ার, যারা ইংলিশ ভার্সনের আছো, পাওয়ার বা ইন্ডেক্স। ঘাতকে আবার আমরা বলি সূচক, ঠিক আছে। ঘাত আবার সূচক, যাই হোক, পাওয়ার বা ইন্ডেক্স, একটু
এতটুকু মনে রাখলেই হবে। তো এই যে লবের সর্বোচ্চ ঘাত হরের সর্বোচ্চ ঘাতের থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে, তাহলে তাকে বলবো প্রকৃত। অনেকটা এরকম চিন্তা করবা, প্যারালালি চিন্তা করবা। তারপর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি, যে লবের সর্বোচ্চ ঘাত, খেয়াল করে দেখো এখানে লবের সর্বোচ্চ ঘাত 3, হরের সর্বোচ্চ ঘাত 2, তার মানে লবের বীজগাণিতিক প্রতীকের সর্বোচ্চ ঘাত গ্রেটার দেন হরের বীজগাণিতিক প্রতীকের সর্বোচ্চ ঘাত, অনেকটা এরকম কম্পেয়ারেবল, যেখানে আমাদের হর বড় লব ছোট, ঠিক আছে, লব বড় হর ছোট, সরি। আর মিশ্র ভগ্নাংশ কি, একসাথে যোগ বিয়োগ আকারে এমনি লেখা থাকবে, এখানে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, এনিথিং। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি, জানো এটা বুঝছি কিনা। ফিদা কি প্রশ্ন বলো দেখি। আদ্রিতা তোমার উত্তরটা একদম পারফেক্ট না, কেন যায় না সেই উত্তর আমি জানতে চাইছি, কেন? সংখ্যা কম বেশি হতে পারে, এই প্রশ্নটা বুঝি নাই ভাইয়া, কি প্রশ্ন একটু ক্লিয়ারলি বলতে হবে। ওকে, যেহেতু এটা আমরা বুঝছি, চলো আমরা সামনে আগাই। সামনে দেখো, এখন আমরা একটা টপিক পড়বো যেখান থেকে আমাদের প্রশ্ন আসবে, প্রশ্ন অ্যান্সার করতে হবে। এতক্ষণ আমরা বেসিক পড়ছি, এখান থেকে আমাদের কোশ্চিন অ্যান্সার করতে হবে। টপিকটা কি, ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। লঘিষ্ঠকরণ মানে কি, ভগ্নাংশকে ছোট করা। কি করা, ভগ্নাংশকে ছোট করা। এটার একদম বাংলা কথা যদি বলি, ভগ্নাংশকে ছোট করা, ভগ্নাংশকে ছোট করা। তো দেখো এখানে একজন চিন্তা করতেছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ মানে কি, মানে এটা মানে হচ্ছে হর ও লব থেকে সাধারণ অংশ বাদ দিয়ে, হর ও লব থেকে কি সাধারণ অংশ বাদ দিয়ে সংক্ষিপ্ত এবং সহজভাবে ভগ্নাংশকে উপস্থাপন করাই হচ্ছে ভগ্নাংশের কি করণ, লঘিষ্ঠকরণ। যেমন মনে করো তোমার কাছে আছে 16/4, 16/4, লেটস সে 16/4, এটাকে ছোট করে কি লেখা যায়, দেখো 16কে লিখতে পারো 4 গুণ 4, নিচে আছে ডিভাইডেড বাই 4, এই একটা 4 এই একটা 4 ক্যান্সেল হয়ে যায়, তোমার কাছে এটা লঘিষ্ঠ হয়ে ছোট হয়ে কি থাকবে, 4। এই 16/4 দেখতে বিশ্রী লাগে না, এটাকে আমরা কি করলাম, লঘিষ্ঠ করে 4 বানাইলাম। তো এইটাই হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, সোজা বাংলা কথায় লঘিষ্ঠকরণ, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশের লঘিষ্ঠকরণ বা রিডিউস করছি আমরা, ঠিক আছে। তো আপাতত আমরা বুঝলাম। এখন হচ্ছে আমরা দেখব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। এই প্রশ্ন আমাদের আসবে বীজগাণিতিক ভগ্নাংশের ক্ষেত্রে লঘিষ্ঠকরণ। দেখো এই টাইপের প্রবলেম সলভ করার জন্য তোমার কি কি আইডিয়া লাগবে। আমরা গসাগু পড়ছি না, গসাগু সবসময় কি হয়, নিঃশেষে বিভাজ্য হয় না। গসাগু কি হয় আমাদের, নিঃশেষে বিভাজ্য হয়। এখন এইটার দিকে যদি তুমি তাকাও, এখানে কি কি আছে আমরা একটু লিখি। দেখো 16কে তুমি কি লিখতে পারো, 2^4, এই যে তোমার প্রিয় 16, এটাকে লিখতে পারো 2^4। এখানে 2x^4 আছে, মানে তুমি আবারও নিয়ে আসতে পারো 2^4 ইন্টু x^4। আচ্ছা আমরা ক্রস চিহ্ন না দিই, ইন্টু চিহ্ন দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেটাকে আমরা লিখতে পারি 2^4 ইন্টু 2^4 ইন্টু x^4 ইন্টু 3^5 ইন্টু y^5 ডিভাইডেড বাই আমাদের কি আছে 3³ ইন্টু x³ ইন্টু 2^6 ইন্টু y^6। দেখো এরকম দেখতে আছে। এখন এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এখানে দেখে অনেকেরই ভয় লাগতে পারে। শুভদীপ এটা হার্ড না, ইজি, মানে নর্মালি চিন্তা করো যে ইজি। হ্যাঁ, নর্মালি কথাগুলো শোনো, দেখবা কি বুঝতে পারতেছো, ইজি, ঠিক আছে। তাহলে এখন তো আমরা এটা দেখলাম। এখন দেখো এখানে উপরে আমাদের কি আছে, 2^4 আর 2^4। হ্যাঁ, তো আমরা একটু একটা সূচকের একটা নিয়ম শিখে ফেলি, মানে এরকম পাওয়ার দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, এরকম যদি থাকে, মনে করো x^a ইন্টু x^b, তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি জানো, x^a প্লাস b। এটা একটা প্রপার্টি, এটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে। যদি দেখো এই যে এখানে x এর উপর যে পাওয়ার আছে, নিচে আবারও সেই সেম x আছে, তার উপর আরেকটা পাওয়ার আছে, তাহলে এটাকে আমরা একসাথে কি লিখতে পারি, x^a প্লাস b। তাহলে এখানে আছে কি 2^4, 2^4, এটাকে তুমি কি লিখতে পারো 2^4² লিখতে পারো, মানে কত হবে 2^8। উপরে আসতেছে 2^8 ইন্টু 3^5, এটাকে একটু আগে নিয়ে আসতেছি। তারপর আছে কি x^4 y^5। এরপর নিচে দেখো তো কি আছে 2^6, তারপর আছে কি x³ না, তারপর আছে হচ্ছে 3^3, তারপর আছে কি x³ y6।
এখন আমরা একটু লসাগু গসাগু করবো আর কি এখানে। তো মনে রাখবো ভগ্নাংশের লঘিষ্ঠকরণের ক্ষেত্রে আমরা হেল্প নিই কার? গসাগুর। ঠিক আছে, গসাগুর হেল্প নিই, এটা মাথায় রাখবা। ভগ্নাংশের লঘিষ্ঠকরণ মানে আমরা গসাগুর হেল্প নিব, ভগ্নাংশের লঘিষ্ঠকরণ গসাগু। ঠিক আছে, আর পরের টপিক যেটা পড়বো ওটার ক্ষেত্রে আমরা লসাগু অ্যাপ্লাই করব, এটা মাথায় রাখতে হবে। এখন দেখো এখানে আমাদের যা যা আছে এই সবগুলো লসাগু নিয়ে নিতে হবে। এখানে কি কি আছে? 2 আছে। তাইলে এই সাইডে আমরা একটা কাজ করি, দেখো আমরা গসাগু নিই, আমরা এখন সাইডে গসাগু নিব। গসাগু নিব কার কার? 2 টু দি পাওয়ার 8 ও 2 টু দি পাওয়ার 6 এর গসাগু। 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 8 এর গসাগু কত আমরা একটু আগেই শিখছিলাম। এদের ভিতর গরিষ্ঠ কে? 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 আসবে। এরপর মনে করো 3 টু দি পাওয়ার 5 ও 3 কিউব, এদের গসাগু কে বলো তো টিচার ইনবক্সে? 3 টু দি পাওয়ার 5 3 কিউব, এদের গসাগু কে? 3 টু দি পাওয়ার 3। মানে যাকে দিয়ে তুমি দুটাকে নিঃশেষে বিভাজ্য করতে পারো, কাকে দিয়ে? 3 টু দি পাওয়ার 3 দিয়ে। এরপর আমার আর আছে কারা? এই যে এক্স বাবারা আছে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 ও এক্স কিউব, এদের গসাগু কে? এদের মধ্যে তুমি বুঝতেই পারতেছো এক্স কিউব, এইটা দ্বারা এক্স কিউবকে নিঃশেষে বিভাজ্য করতে পারবা, এক্স টু দি পাওয়ার 4 কেও নিঃশেষে বিভাজ্য করতে পারবা। মানে এক্স টু দি পাওয়ার 4 কে এক্স কিউব দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, নিঃশেষে ভাগ করা যায়। এক্স টু দি পাওয়ার 4 মানে কি? 4টা এক্স গুণ আকারে আছে। এক্স কিউব মানে কি? 3টা এক্স গুণ আকারে আছে। তো তুমি এই 3টা দ্বারা 4কে কিন্তু ভাগ করতে পারবা নিঃশেষে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি এক্স কিউব হচ্ছে আমাদের গসাগু। হ্যাঁ, লাস্টে কি আছে? ওয়াই টু দি পাওয়ার 5 ও ওয়াই টু দি পাওয়ার 6, এদের গসাগু কোনটা হবে? এদের গসাগু কিন্তু হবে ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে দেখো ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করার ক্ষেত্রে আমরা প্রথমে কি বের করব? গসাগু বের করব। যা যা আছে স্টেপ 1 গসাগু বের করা। 2 নাম্বার গসাগু দ্বারা পুরো ভগ্নাংশকে ভাগ করা, ভগ্নাংশকে ভাগ করা। যেমন মনে করো আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিই, মনে করো 12/4। 12/4 মানে কি? উপরে কি আছে? 3 ইন্টু 4 আর এখানে আছে 4। এখানে কিন্তু আমাদের গসাগু ছিল 12 আর 4 এর গসাগু কত ছিল জানো? 12 ও 4 এর গসাগু 4। বলো দেখি 12 আর 4 এর গসাগু কত? 4। তাহলে এটা কত হয়? 3। তাহলে আমরা কি করছি? গসাগু দ্বারা ভাগ করছি না? হ্যাঁ, এই রাফে এই জিনিস অবশ্যই দেখাইতে হবে, এই জিনিস অবশ্যই এবং অবশ্যই দেখাতে হবে। গসাগু তোমরা পারো, তারপরেও আমরা একটু এক্সপ্লেইন করছি, ডিটেলসে এক্সপ্লেইন করছি, একটু ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেইন করছি। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো প্রথম স্টেপ হচ্ছে গসাগু নির্ণয় করবা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য। এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য যে স্টেপগুলো, গসাগু নির্ণয়, গসাগু দ্বারা পুরো ভগ্নাংশকে ভাগ করা। তাহলে তুমি গসাগু কি পাইছো? অতএব সামগ্রিকভাবে গসাগু কি? গসাগু কি হবে? সামগ্রিকভাবে গসাগু হবে আমাদের, সামগ্রিকভাবে গসাগু হবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5। এইটা দ্বারা উপর নিচকে ভাগ করে দিবা। কি করবা? এইটা দ্বারা উপর নিচকে লব ও হরকে ভাগ করবা। তো আমরা লব ও হরকে ওইটা দ্বারা ভাগ করে দিব। তাহলে ভাগ করলে কেমন দেখাই? দেখো আগে লবে কি ছিল? 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 5। এরপর একটা শর্টকাট শিখাবো, 2 টু দি পাওয়ার 6 3 কিউব এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6। ঠিক আছে, এখন এই যে আমরা কষ্ট করে গসাগু বের করলাম, হ্যাঁ, গসাগু দ্বারা ভাগ করব। গসাগু কি ছিল? গসাগু ছিল আমাদের 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3 এক্স কিউব, তারপর কি ওয়াই 5, তারপর নিচে এখানে কি থাকবে? 2 টু দি পাওয়ার 6 3 কিউব এক্স কিউব ওয়াই 5। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখন আমরা ঘেচাং কাটাকাটি করব। দেখো এখানে 2 টু দি পাওয়ার 6 আর এই 2 টু দি পাওয়ার 6 ক্যান্সেল হয়, 3 কিউব এই 3 কিউব ক্যান্সেল হয়, এই এক্স কিউব ক্যান্সেল হয়। এখানে আছে 6টা ওয়াই গুণ আকারে, এখানে আছে কি 5টা ওয়াই গুণ আকারে। মানে খেয়াল করো ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু 1 2 3 4 5 6
6টা ওয়াই গুণ আকারে আছে, ডিভাইডেড বাই তুমি 5টা ওয়াই দিছো, 1 2 3 4 5। তাহলে এই দুটো কাটাকাটি করলে কি হবে, এই ওয়াই কাটে, এই ওয়াই এইটা কাটে, থাকে কি শুধু একটা ওয়াই। তার মানে এই দুটাকে যদি ক্যান্সেল করো উপরে থাকবে কি শুধু একটা ওয়াই। ঠিক সেম ভাবে এখানে কাটাকাটি করো, এই y⁵ এর সাথে y⁵ গন, এই x³ এর সাথে এই x⁴ চলে যাবে, কিন্তু থাকবে কি একটা x, কারণ কি এখানে x⁴ আর এখানে x³ থাকবে কি একটা x। তারপর এই যে 3³ আর 3⁵ ক্যান্সেল হয়ে কি থাকবে 3 স্কোয়ার্ড, 2⁶ 2⁸ ক্যান্সেল হয়ে কি থাকবে 2 স্কোয়ার্ড। এখন আমরা এটাকে সুন্দর মতো লিখে ফেলবো। কই লিখবো, আমরা নিচে লিখি, দেখো তোমরা বুঝতে পারবা ইনশাল্লাহ। আমরা এখানে লিখে দিচ্ছি যে আমাদের কাছে থাকলো কি, আমাদের কাছে এখান থেকে ক্যালকুলেশন করে থাকলো, বা আমরা এটা মুছে দিতে পারি, এটা আশা করি তোমরা বুঝছো। তো বা থাক, এটা এখানে থাক। এখানে আমরা পাচ্ছি 2 স্কোয়ার্ড ইন্টু, দেখো 2 স্কোয়ার্ড ইন্টু 3 স্কোয়ার্ড ইন্টু এক্স ডিভাইডেড বাই এই যে নিচের একটা ওয়াই ছিল, ঠিক আছে, এই ওয়াই কে ভুলে যাওয়া যাবে না, হ্যাঁ, শুধু থাকতেছে এই ওয়াই। তার মানে আলটিমেটলি আমার কাছে থাকতেছে কি 2 স্কোয়ার মানে কত 4, 3 স্কোয়ার মানে কত 9, 4 নং 36x/y, 36x/y। দেখো আগে কি বিশ্রী দেখতেছিল, এইটাকে আমরা কি লিখে ফেললাম 36x/y। এটাই আমার ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা। কথা হচ্ছে কাটাকাটি করা যায়, বাট আমাদের টিচাররা দেখতে চাই তুমি হচ্ছে গসাগু দ্বারা ভাগ করে কাটাকাটি করছো। তুমি যখন ক্লাস 9-এ উঠে যাবা তখন তোমাদের একটা চ্যাপ্টার আছে সূচক ও লগারিদম, ওই চ্যাপ্টার পড়ার সময় দেখবা এমনি অটোমেটিক কাটাকাটি করতেছো। তুমি বলতে পারো ভাই এই লাইনে আপনি যে কাটাকাটি করলেন এই কাটাকাটি উপরেও তো করতে পারতেন, করতে পারতাম কিনা বলো তো। মানে নর্মালি তুমি চিন্তা করে বলো যে ভাই আপনি এখানে যে এত ক্যালকুলেশন করলেন, এত কিছু দেখাইলেন, এই কাজ করে মানে এত কিছু দেখায় যে আপনি যে ক্যান্সেলেশন গুলো করলেন ওটা তো এখানেই করতে পারতেন, পারতাম কিনা, অবশ্যই পারতাম। বাট আমাদের এতটুকু দেখানো লাগবে যে গসাগুর মাধ্যমে কাটাকাটি হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই অঙ্কের মোটিভ কি, গসাগুর মাধ্যমে এই কাটাকাটিটুকু হয়, এটা টিচারকে বোঝানো। দ্যাটস ওয়াই আমরা এটা করছি। মানে তুমি যে একটা ভাগ করতেছো বা ডিভিশন করতেছো বা গুণ করতেছো, ওটা লজিক কি, ওই লজিক হচ্ছে এখানে আসতেছে। ঠিক আছে, তো শর্টকাট যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করব শর্টকাট। দেখো এখানে x³ আছে, x4 ক্যান্সেল করলে কি থাকবে একটা x, আর এখানে y5 আছে, y6 ক্যান্সেল করলে কি থাকবে একটা y, এখানে 3³ 3 5 ক্যান্সেল করলে উপরে থাকবে কি 3 স্কোয়ার্ড, 2⁶ 2⁸ ক্যান্সেল করলে কি থাকবে 2 স্কোয়ার্ড। আলটিমেটলি কি থাকতেছে দেখো তো 36x/y। 3 লাইনে অঙ্ক শেষ, অথবা আমাদের একটু বিস্তারিত করা লাগবে, বাট পরীক্ষা আসলে এটা দেখাতে হবে। 3rd লাইন রিক্যাপ করতে হবে 1 2 3। এটা এখানে আমরা কি করছি গসাগু দ্বারা ভাগ করে দিছি। এখানে সাইড নোট হচ্ছে গসাগু দ্বারা লব ও হরকে ভাগ করে, গসাগু দ্বারা পুরো ভগ্নাংশকে ভাগ করা, অর্থাৎ লব ও হরকে ভাগ করা। তো আমরা অনেক সময় নিয়ে অঙ্কটা বুঝাইছি ভাইয়া, তো আমাদের সময়ও খেয়াল রাখতে হবে। তো আমরা হচ্ছে একটু সামনে আগাই, ঠিক আছে, আমরা একটু সামনে আগাচ্ছি। এখন সামনে যদি আমরা যাই তাহলে দেখো তোমাদের জন্য একটা কুইজ আছে, এই কুইজের উত্তরটা ঝটপট দিয়ে দাও। ওকে, আমরা পুরোটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে নিই। একজন প্রশ্ন করছিল যে ভাইয়া এভাবে হচ্ছে ডিটেলস লেখা লাগবে কিনা পরীক্ষায়। হ্যাঁ লিখতে হবে, কিচ্ছু করার নেই ভাইয়া, সরি। তাহলে দেখো এখানে বলছে এটা লঘিষ্ঠ রূপ কোনটি। তো লঘিষ্ঠ রূপ বের করার ক্ষেত্রে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কি করবা জানো, দেখবা যে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ শিখছি, উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। উপরে কি আছে x² - x - 6,
কি শিখছিলাম? মিডিল ফ্যাক্টর করা শিখছিলাম, তোমাদের কি মনে আছে? এক্স স্কোয়ার মাইনাস, এখানে বলতে পারি 3x প্লাস 2x মাইনাস 6। তোমরা কি বুঝছো কিনা একটু জানাও তো। এটাকে লেখা যায় এভাবে, আর নিচে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে উপরে আমরা কি লিখতে পারবো? এক্স কমন নিলে এক্স মাইনাস 3, আর এখান থেকে যদি আমরা প্লাস 2 কমন নিই তাহলে কি লিখতে পারবো? এক্স মাইনাস 3। নিচে আমরা কি লিখতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস 4 কে কি লেখা যায় জানো? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার ফর্মুলা মনে আছে তোমাদের? এ স্কোয়ার্ড মাইনাস বি স্কোয়ার্ড। এটা মনে আছে কিনা? আমাদের কিন্তু আগের সবগুলো চ্যাপ্টারেরই অনেক ইনফরমেশন বা আইডিয়া কাজে লাগতেছে। তো তোমরা আরো সামনের চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন দেখবা কি যে পুরোনো পড়ালেখা কাজে লাগতেছে। তো এই জন্যই আমাদের চ্যাপ্টারগুলো এইভাবে সাজানো। তোমরা অনেকেই প্রশ্ন করছিলা যে ভাইয়া শুরুতে কেন 4 নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছেন, মানে 1 নাম্বার চ্যাপ্টারের পরে 4-এ কেন গেলেন? এইগুলো হচ্ছে কারণ, যাতে তোমার বেসিক ভালো মতো হয়। তো ওই লেকচারগুলো যদি ভালো মতো করো, এই লেকচার বুঝতে তোমার কোনো কষ্টই হবে না। তাহলে আমরা এখানে মিডিল ফ্যাক্টর করলাম, তারপর এখানে কি লিখবো? এক্স মাইনাস 2 এক্স প্লাস 2। এটা কই থেকে নিয়ে আসলাম? এই যে উপরে ব্যাখ্যা দেওয়া আছে, উপরে সাইডে সব জায়গায়। তাহলে দেখো উপর থেকে যদি আমরা এক্স মাইনাস 3 আবারও কমন নিয়ে নিই তাহলে কি পাবো? এক্স মাইনাস 3 এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স প্লাস 2। এখন তুমি কি দেখতেছো ভাইয়া? দেখো তো এখানে একটা গসাগু আছে। গসাগু কত? এক্স প্লাস 2। এই যে এক্স প্লাস 2 ক্যান্সেল হয় না? আমাদের কাছে আলটিমেটলি থাকে কি? এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, দ্যাট ইজ এ নাম্বার। তো আমি যদি একটু লিডার বোর্ডটা দেখি, লিডার বোর্ডে আমাদের ফার্স্টে আছে আতিকা, তারপর মাইশা, তারপর ফিদা, তোমাদেরকে অভিনন্দন। তারপর আমাদের আরো আছে রাহা, মুনতাকা, তাসিন, নুসাইবা, শুভদীপ দাস, রাকা, নাইম, সবাইকে অভিনন্দন। আজকে কয়েকটা নতুন নতুন নাম পাইছি। ওকে, যারা ভালো করছে ভেরি গুড। রাফি, গসাগু না করলে এই যে এই ধরনের অঙ্ক আসলে একটু গসাগু কইরো। হ্যাঁ, এই ধরনের অঙ্ক আসলে একটু গসাগু কইরো। আর এটার ক্ষেত্রে গসাগু করা লাগবে না, এটা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করছো, মানে এখানে তোমার টিচার দেখতে চাইছে তুমি উৎপাদকে বিশ্লেষণ পারো কিনা। এটা কাটাকাটি ক্যান্সেল করলে কোনো সমস্যা নেই, ভাগ করে দিলে নর্মালি। তাহলে চলো আমরা একটু সামনে আগাই। সামনে যদি আমরা যাই, দেখো তোমাদের কিছু অনুশীলনের কিছু প্রবলেম আছে। এই প্রবলেমটা তো আমরা পারবো, কারণ এটা আমরা ক্লাসেই করে ফেলছি। গসাগু করে তুমি করে ফেলবা, এইটা আমরা পারবো। এরপরে দেখো এটার জন্য আমাদের কি করা লাগবে জানো? উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। কি করা লাগবে? উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। চলো আমরা করে ফেলি। দেখো কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। তাহলে লবে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x। তোমাদের কোনো আপত্তি আছে? মাইনাস 4x মাইনাস 3x মানে কি? মাইনাস 7x প্লাস 12 ডিভাইডেড বাই, এখানে কি লিখতে পারো ডিনোমিনেটরে? এক্স স্কোয়ার মাইনাস, দেখো এখানে 20 বানাইতে হবে, তাহলে 5 আর 4 20 মাইনাস 5x মাইনাস 4x। তোমরা যারা মিডিল ফ্যাক্টরে অনেক ভালো, আমার থেকেও পারদর্শী, তাদের কাছে এই অঙ্ক কিছুই না। আবার লসাগু গসাগু যারা অনেক ভালো পারো তাদের কাছে ওই অঙ্ক কিছুই না, বিশ্বাস করো। তাহলে এখানে দেখো কি পাবা? এক্স কমন নিয়ে নিলে পাবা এক্স মাইনাস 4, মাইনাস 3 কমন নিয়ে নিলে পাবা এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই, এখান থেকে যদি তুমি এক্স কমন নাও তাহলে পাবা কি? এক্স মাইনাস 5, মাইনাস 4 কমন নিলে পাবা এক্স মাইনাস 5। তাহলে আলটিমেটলি সব কমন টমন নিয়ে নিলে তুমি কি পাচ্ছ? এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 3, দেন হরে তুমি পাচ্ছ এক্স মাইনাস 5 এক্স মাইনাস 4। তাহলে দেখো আমাদের গসাগু হচ্ছে এক্স মাইনাস 4 ছিল, এই দুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি থাকতেছে? এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4। এই অঙ্ক কি কঠিন ভাই? বলো দেখি, এই অঙ্ক কি কঠিন? পুরনো অঙ্ক। স্নেহা সবার থেকে আগে সঠিক উত্তর দিয়ে রাখছে, ভেরি গুড। পরেরটা দেখো, পরেরটা আমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কাটাইলে হয়ে যাবে। তো আমরা চতুর্থ চ্যাপ্টারে কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দেখছি। তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা চলো খাটাই দিই সরি, এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের কোন ফর্মুলা খাটাবো মনে আছে তোমাদের? এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা ছিল আমাদের এই আকৃতির, এ মাইনাস বি এ স্কোয়ার্ড প্লাস এ বি প্লাস বি স্কোয়ার্ড। এটা খাটাবো আমরা, এটা অ্যাপ্লাই করব। ওকে, এটা অ্যাপ্লাই করলে দেখো আমাদের এ মাইনাস বি ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখানে থাকবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার্ড। তাহলে এই এ মাইনাস বি ক্যান্সেল হয়, থাকে কি? এ প্লাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা দেখো প্রকৃত ভগ্নাংশ আকারে আছে, দ্যাট মিনস এটা আমাদের অ্যান্সার, কোনো প্রবলেম নাই। আশা করি বুঝতে পারছো। আর এটা তোমাদের বাসার কাজ, এটা হচ্ছে বাসায় বসে সলভ করবা। হ্যাঁ, হোম টাস্ক, এটা নিজেরা ট্রাই করবা। একটু হিন্ট দিয়ে দিই নাকি দিব না? দেখো হিন্ট যদি দিতে চাই, এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে।
এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে, এখানে একটু মাইনাস কমন নিয়ে নিলে দেখবা বি মাইনাস কমন নিয়ে নিলে বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা আছে। এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে, যাও করে দিই। এই অঙ্ক খুব একটা কঠিন না, এত সহজ অঙ্ক তোমাদের বাসায় করতে দিলে কষ্ট লাগবে আমার, সলভ করে দিই। দেখো এখানে উপর থেকে তুমি হচ্ছে মাইনাস কমন নিয়ে নাও, মানে চোখ কান খোলা রাখতে হবে। বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার্ড, হরে কি আছে দেখো তো, এখানে তো আমি দেখতেই পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে লিখে ফেলি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। উপরে লিখতে পারবো আমরা এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আবারও আমাদের সেই পুরোনো ফর্মুলার হেল্প নিতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে পড়ে এই ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, বীজগণিত। তাহলে দেখো এখানে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কি পাবো, প্রথমে পাবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। এ প্লাস বি, এই যে এর সাথে বি যোগ করে দিছি, এ থেকে বি বিয়োগ করে দিছি, ডিভাইডেড বাই এখানে পাবো কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো দুইজন কাটাকাটি যায়, এইটা আর এইটা, আলটিমেটলি আমার কাছে থাকবে কি এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি, এটা থাকে। আশা করছি বুঝতে পারছো, সবগুলো অঙ্ক আমরা করে ফেলাইছি। ভেরি গুড, অনেকে উত্তর দিয়ে দিছো। এখন চলো আমরা সামনে আগাই। সামনে আমাদের জন্য দেখো আছে ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্টকরণ। এইটা আশা করি আমরা বুঝতে পারছি, একটু আমাকে জানাও তো বুঝছো কিনা। এগুলো ভাই খুবই সহজ। 3 নাম্বারটার 1 2 3 3 নাম্বারটা এরকমই ভাইয়া, এটাকে 3 নাম্বারটারও বলতেছে উপরের অংশকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওইটাতে প্রকাশ করে কোনোভাবে সলভ করা যায় কিনা। ওইভাবে প্রকাশ করলে সলভ হবে না ভাইয়া। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে a কিউব মাইনাস বি কিউব তুমি কাটাকাটি করতে চাচ্ছ না, ওটা করা যায় না। ওকে, ভেরি গুড। তাহলে যেহেতু এটা বুঝতে পারছো, আমরা এখন ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্টকরণ নিয়ে একটু কথাবার্তা বলে তোমাদের ছুটি দিয়ে দিব কয়েকটা অঙ্ক করে। তো আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে লঘিষ্ঠকরণ। তো তোমাকে একটা যদি প্রশ্ন করি, দুটা ভগ্নাংশ কখন তুমি যোগ করতে পারো, দেখো তোমার জন্য খুবই সুবিধা হয় যদি 2/3 প্লাস 4/3 আমি যোগ করতে দিই। এইটা যোগ করা তোমার জন্য খুবই সুবিধা, কারণ কি তুমি জানো লসাগু হচ্ছে 3। কি বলছি আমি, কি উচ্চারণ করছি, লসাগু হচ্ছে 3। হোয়াট ইজ দিস, লসাগু, এটা হচ্ছে কত 3। উপরে কি করতাম 2 + 4, কিন্তু তোমাকে যদি আমি এভাবে দিতাম 3/4 প্লাস 5/9, তাহলে তুমি কি করতা, তাহলে অবশ্যই এবং অবশ্যই তুমি 4 ও 9 এর লসাগু নিতে আগে, তাই কি না? 4 আর 9 এর লসাগু নিতে আগে, এটা করতা কি না? এই লসাগু করার পরে তুমি এই দুটাকে যোগ করতা, তাই তো? তো এই যে সাধারণ হর বিশিষ্টকরণ মানে এই যে এই দুটাকে সেম বানানো, বুঝতে পারছো? মানে আমাদের কার হেল্প নেওয়া লাগবে, লসাগুর। তাহলে দেখো এখানে তোমাদের মতো দুইজন গল্প করছে যে ভগ্নাংশগুলোর হর একই বানিয়ে লাভ কি? লাভ হচ্ছে যোগ করতে খুবই সুবিধা হয়, বিয়োগ করতে খুবই সুবিধা হয়। সোজা বাংলা কথা কি হয়, একই বীজগণিতীয় ভগ্নাংশের যোগ ও বিয়োগ করার জন্য ভগ্নাংশগুলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। সে উত্তর দিয়ে দিছে, ওয়াইজ অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এটার উত্তর তোমাদের কাছে চাইনি, মানে তোমরা তো আগে লসাগু করতে, তারপরেই তো ক্যালকুলেশন করতে, এটা তোমরা পারবা। ঠিক আছে, আমি যেটা বোঝাইতে চাইছি যে আমার লসাগু কেন দরকার, বা ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট করা কেন দরকার, যাতে আমরা যোগ বিয়োগ করতে সুবিধা হয়। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। দেখো এই ধরনের অঙ্ক, এই যে সাধারণ হর বিশিষ্টকরণ, এটা করার জন্য আমার কি কি করা লাগবে? 1 নম্বর স্টেপ, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। কার? হরগুলোর, বুঝো কিন্তু, হরগুলোর লসাগু। প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। এই কাজ, এই স্টেপগুলো তুমি অঙ্ক করতে করতে বুঝে যাবা। তারপর কি, প্রাপ্ত ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি। এরপরে তো আমরা অঙ্ক করলেই বুঝবা। প্রথম কাজটা তোমরা বুঝলে হয়েছে। মানে একটা কথা আছে না যে প্রথম স্টেপের দ্বারাই তোমার হচ্ছে 1000 মাইল যে জার্নি সেটা কিন্তু শুরু হয়। তো এইটা হচ্ছে আমাদের সেই সিঙ্গেল স্টেপ, ঠিক আছে, শান্তুজোর সেই উক্তি। তো তোমার এই সিঙ্গেল স্টেপটা আগে নিতে হবে, বাকিগুলো তুমি এমনি আগায় যাবা। প্রথম সিঁড়ি মারালেই তুমি 120 নাম্বার সিঁড়িতে উঠে যাবা, সমস্যা নাই, আস্তে ধীরে তুমি এমনি উঠে যাবা। তো চলো আমরা দেখি। একজন এখন জিজ্ঞাসা করতেছে কেমন আছি, আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ। ওকে, দেখো এই অঙ্কটা আমরা করব, তারপর তোমাদের হোমওয়ার্কে চলে যাব, তারপরে হচ্ছে আমরা ছেড়ে দিব, কোনো টেনশন নাই, ঠিক আছে? বা অনুশীলনীর একটা অঙ্ক দেখাবো আর কি, বাকিগুলো হচ্ছে পারবা তোমরা। তো
এটাকে বলছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমার কি লাগবে, এই যে হর পাইছো না দুইটা, এক্স স্কোয়ার ওয়াই ও এক্স ওয়াই স্কোয়ার, বলো তো এদের লসাগু কত, এদের লসাগু কত, এদের লসাগু বলো আমাকে, এদের লসাগু কত? লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? একজন বলছে এক্স ওয়াই, এক্স ওয়াই না ভাইয়া, এক্স ওয়াই না, লসাগু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে লসাগু। এরপর আমরা কি কি শিখছি, প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করা। এই যে হর, এই হর দ্বারা লসাগুকে ভাগ করব। তো এত কিছু ম্যানুয়ালি তোমার চিন্তা করা লাগবে না, তুমি লিখবা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই। এটা মানে হচ্ছে তুমি এখানে এভাবে লিখবা যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা আমরা একটু দেখি, তোমাদের কাছে শুনি যে এটা লসাগু, এটা বুঝছো কিনা একটু জানাও দেখি, একটু জানাও এটা বুঝছো কিনা। লসাগু এটা বুঝো নাই, তাহলে লসাগুর কাজ করতে হবে ভাইয়া। লসাগু বুঝো নাই, দেখো এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এখানে আমাদের লঘিষ্ঠ কে, ম্যাক্সিমাম এক্স স্কোয়ার না, তারপর এখানে আমাদের ম্যাক্সিমাম কে ওয়াই স্কোয়ার। তার মানে এই দুটার যদি আমরা লসাগু নিই তাহলে আমাদের থাকবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লসাগু। এখন লসাগু যদি এটা হয় তাহলে এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে দেখো তুমি হরে কি নিয়ে আসবা, লসাগু, লসাগু করে যেটা পাইছো সেটা হরে আনার চেষ্টা করবা। কি করবা, লসাগু করে যা পাইছো সেটা হরে আনার চেষ্টা করবা। তাইলে আমরা এক কাজ করলাম, উপর নিচে লব ও হরকে আমরা একটা রাশি দ্বারা গুণ করব, সেই রাশিটা হচ্ছে ওয়াই, ওয়াই দ্বারা গুণ করব। তাহলে আমরা কি পাবো, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কি বানাইতে বলছে আমাদের, সমহর, মানে এই হর সমান হইতে হবে, এখানে যে হর আছে আর এই হর সমান হইতে হবে। তাহলে ওইটার ক্ষেত্রে আমরা কি পাইছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই স্কোয়ার। তুমি আমাকে বলো তো এই নিচে কি গুণ করবা, নিচে কি গুণ করবা, কি গুণ করলে এই দুইটা সমান হবে, এক্স গুণ করলে। তাহলে উপর নিচে আমরা এক্স গুণ করে দিই, উপর নিচে কি গুণ করে দিলাম, এক্স গুণ করে দিলাম। তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো তো এখন ভগ্নাংশ দুটা সমহর বিশিষ্ট হয়েছে কিনা, এই হর আর এই হর সমান কিনা, সমহর বিশিষ্ট কিন্তু হয়ে গেছে, সমহর বিশিষ্ট কিন্তু হয়ে গেছে। সো আমরা আরেকটু কারুকার্য করতে পারি এখানে, দেখো এখান থেকে এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিলে থাকবে কি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে তুমি চাইলে কমন নিতে পারবা এক্স স্কোয়ার, তাহলে থাকবে কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এভাবে রাখবা, ঠিক আছে। আচ্ছা এখানে তো ওয়াই গুণ করছিলাম, এখানে এই যে একটা ওয়াই মিসিং গেছে, থ্যাংক ইউ যারা যারা বলছো। এখানে থাকবে হচ্ছে আমাদের এক্স ওয়াই কমন যাবে, সরি এখানে আমাদের এক্স ওয়াই কমন যাবে, থাকবে কি এক্স প্লাস ওয়াই। আশা করি এটা বুঝতে পারছো। প্রথমটাই ওয়াই কেন নিলাম, প্রথমটা এই যে নিচে দেখো ওয়াই মিসিং আছে, আমার লসাগু কি, লসাগু এটা না। এই অঙ্কের কথা চিন্তা করো তো, এই অঙ্কের ক্ষেত্রে তুমি পরের লাইনে কি লিখতা, 4 × 9 লিখতা, 4 নং 36, 4 নং 36 তুমি কি রাখতা, হর রাখতা না, রাখতা কিনা 4 নং 36, 4 নং 36 কি এটা লসাগু না, 4 আর 9 লসাগু না, 4 আর 9 কে লসাগু করো কত আসে দেখো 4 নং 36। তারপর কি করতা, এই 4 নং 36 তাকে 4 দ্বারা ভাগ দিতা না, দিলে কত থাকতো 9, তাহলে তারপর কি লিখতা 3 × 9 প্লাস তারপর কি লিখতা 5 × 4, এভাবে করতা না। তার মানে নিচে তোমার কে ছিল, লসাগু। দ্যাটস ওয়াই আমাদের নিচে কাকে রাখতে হবে, লসাগুকে। নিচে লসাগু রাখার জন্য আমার কি করা লাগছে, উপরে ওয়াই গুণ করা লাগছে, এই কেসে উপরে নিচে দুই জায়গায় এক্স গুণ করা লাগছে। আশা করি এখন বুঝতে পারছো। তোমরা বুঝছো কিনা একটু জানাও। ওকে, ওই কেস করা লাগবে কিছু অঙ্কের ক্ষেত্রে, ওটা আমরা দেখবো, ওটা আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। এখন আমরা যেটা দেখতে পারি, দেখো এখানে আমাদের বেশ কিছু ম্যাথ আছে, এখানে বেশ কিছু ম্যাথ আছে আমাদের, এইগুলাকে হচ্ছে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ঠিক আছে।
তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে তুমি প্রত্যেকটার হর দেখবা আগে। হর দেখে এখান থেকে লসাগু নিবা। কি নিবা? লসাগু নিবা। লসাগু নিয়ে তারপরে ওই লসাগুটাকে, যেমন আমরা একটা অঙ্কের কথা যদি বলি, আমরা লাস্টের অঙ্কটার কথা বলবো। এই যে লাস্টের অঙ্ক, বাকিগুলো হচ্ছে তোমরা করবা অনুশীলনীর অঙ্ক, ঠিক আছে? 2 নম্বর অঙ্ক আর কি আমাদের অনুশীলনীর 2 নম্বর অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে দেখো হরগুলো দেখো তো, হর আছে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার, তারপর আছে কি বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর আছে সি স্কোয়ার a স্কোয়ার। এর লসাগু কি হবে? লসাগু বের করা তোমাদের জন্য খুবই ইজি। লসাগু হবে দেখো a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা কিনা লসাগু a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কিনা? একটু আমারে জানাও তো, বলো লসাগু a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কিনা, জানাও। এখন দেখো লসাগু যদি a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়, তাহলে আমরা কি করব? আমরা করতেছি কয় নাম্বারটা? এই যে লাস্টেরটা, ঠিক আছে? তাহলে দেখো a মাইনাস বি ডিভাইডেড বাই, নিচে কি ছিল? a স্কোয়ার বি স্কোয়ার। এটার নিচে আমার কি মিসিং? সি স্কোয়ার মিসিং। তো নিচে আমি সি স্কোয়ার লিখলাম জোর করে, তাহলে উপরেও কি সি স্কোয়ার লিখতে হবে না? তাহলে আমার ভগ্নাংশ দাঁড়াচ্ছে কি সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এরপরেরটা দেখো, পরের ভগ্নাংশটা দেখো, বি মাইনাস সি, নিচে আছে কি বি স্কোয়ার সি স্কোয়ার। মিসিং কে? মিসিং হচ্ছে এ স্কোয়ার, উপর নিচে এ স্কোয়ার গুণ করে দাও, তাহলে এই যে কি সমহর বিশিষ্ট হইল না? এই যে সমহর বিশিষ্ট হয়েছে। এতই ইজি, খালি হরগুলোকে সমান বানাবা। এর জন্য যা উপর নিচে গুণ করা লাগে করবা, সমস্যা নেই। উপরে যেটা গুণ করছো নিচে যেটা গুণ করছো, কোনো কিছু তো প্রবলেম নাই। লাস্ট ওয়ান কি ছিল আরেকটা? সি মাইনাস এ ডিভাইডেড বাই সি স্কোয়ার এ স্কোয়ার। এখানে মিসিং কি বি স্কোয়ার, তাহলে নিচে আমরা বি স্কোয়ার গুণ দিলাম, উপরে বি স্কোয়ার গুণ দিলাম। এই যে সমান হর বিশিষ্ট হয়ে গেছে তিনটা ভগ্নাংশই। এটাই এতই সহজ। এগুলোর ক্ষেত্রে তোমরা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে তোমরা একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই দুটো সব থেকে ইজি। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা সলভ করবা। আর তোমরা বুঝতে পারছো কিনা? এগুলো হার্ড না জান্নাত, এগুলো ইজি। আমরা আরো অঙ্ক করব, কোনো সমস্যা নাই। কুইজটা একটা দিয়েছি ভাইয়া, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি। তোমাদের যেহেতু প্রশ্ন নাই, এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক।